নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বলার অপেক্ষা রাখে না আমরা কি সময় কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। বেশি কিছু বলতে চাই না, আমরা সারাদিন প্রচুর শুনছি, শুধু জাস্টিস চাই, অপরাধীদের শাস্তি চাই, এই বলে আজকের এপিসোড শুরু করছি। আজকে অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন সেই দাদা যিনি এর আগে পুরুলিয়াতে কোনো অপশক্তি বা আত্মার দ্বারা আক্রান্ত হয়েছিলেন। মুম্বাই পুনা হাইওয়ের ধাবায় কাজ করতে গিয়ে উনি অনেকভাবে আত্মার দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আশা করি আপনাদের মনে আছে সেই এপিসোডগুলো। যারা নতুন আছেন আশা করব তারা এপিসোডগুলো দেখবেন এবং বুঝতে পারবেন উনি কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের জীবনে, কোনো শোনা ঘটনা নয়, গেছেন। দিন 15 আগে ওনার সঙ্গে আরও একটি ঘটনা ঘটে গেছে। ঘটনাটা প্রচণ্ড, হয়তো খুব ভয়ঙ্কর কিছু না, কিন্তু খুবই শকিং। এবং উনি এই ঘটনাটা পাঠিয়েছেন একটা প্রশ্ন রেখে। প্রশ্নটা উনি বলেছেন, দিদি সবার প্রথমে আপনি জিজ্ঞেস করবেন দর্শক বন্ধুদের বা শ্রোতা বন্ধুদের, এবং শেষে কমেন্ট বক্সে বলবেন উত্তরটা আমাকে দিয়ে যেতে। উনি পেশায় একজন গাড়ি চালক, এবং শুধু তাই না, এক নয় একাধিক গাড়ি ওনার আছে, এবং এটাই ওনার ব্যবসা, গাড়িরই ব্যবসা ওনার। উনি নিজে গাড়ি চালান এবং ওনার আন্ডারে প্রচুর ড্রাইভাররা আছে, তারাও গাড়ি চালায়। যারা ভূত প্রেত, অপদেবতা এবং ভগবান, ব্ল্যাক ম্যাজিক কোনো কিছুই বিশ্বাস করেন না, কোনো সুপার ন্যাচারাল এন্টিটিতে বিশ্বাস রাখেন না, উনি তাদের কাছে প্রশ্ন করেছেন, তাহলে এই ঘটনাগুলো কেন হয় যদি কোনো কিছুই এই পৃথিবীতে না থাকে। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। দিন 15 আগে উনি অ্যাকচুয়ালি একটি এনজিও কাম একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, যে ট্রাভেল এজেন্সি বিদেশের বিভিন্ন ট্যুর প্ল্যান করে এবং তারা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রিপই প্ল্যান করে। তার জন্যই তারা বিখ্যাত। উনি একদমই নাম নেননি, তাতে ওনার কেরিয়ারে ক্ষতি হতে পারে। প্রচুর নাম করা সংস্থা, কোনো রকম ডোমেস্টিক বা ন্যাশনাল ট্রিপ যেগুলো বলে সেগুলো ওরা কন্ডাক্ট করে না, অনলি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকেই ওরা ডিল করে। সেটা অনেক বিদেশি পর্যটকরা আমাদের ইন্ডিয়াতে আসে বা এখান থেকে যারা বিদেশে যায়, এই বিষয়টা ওরা দেখে, বাইরের কিছু না। তো সেরকমই একদিন ওনার কাছে ফোন আসে হঠাৎ করে, এবং সংস্থাটি উত্তর কলকাতার সাইডে অবস্থিত। জায়গাটার নামও আমি বলছি না, সংস্থার অফিসের নামটা বলছি না, অ্যাড্রেসটা। তো সেখানে ওনার কাছে ফোন আসে যে আপনি চলে আসুন, দুজন বিদেশি বৌদ্ধ ভিক্ষু যাদের বলি, তারা এসেছেন এখান না, তারা ভুটান বা ওই সব জায়গা থেকে কোথা থেকে এসেছেন, ওনারা বুদ্ধগয়া যাবেন। তো এই মুহূর্তে আপনাকে আমাদের সব থেকে বেশি কাছের, এবং উনি খুব তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছতে পারবেন ওনার লোকেশন থেকে, তো ওনাকে ডাকা হয়। ওদের নিজস্ব প্রচুর গাড়ি থাকে। উনি বলছেন হয়তো কোনো কারণে পিক সিজন না হওয়ার জন্য বা যে কোনো কারণেই হোক, ওরা যখন একদম ওরা পুরোপুরি বুকড থাকে তখন ওনাকে ডাকে। এবারেও তাই ওনাকে ডেকেছে। তো সমস্ত কথাবার্তা হয়ে গেছে কোম্পানির সঙ্গে, কত টাকা উনি পাবেন সব কিছু। তো উনি যান আমাদের এয়ারপোর্ট থেকে, সেই দুজন বৌদ্ধ ভিক্ষুকে রিসিভ করেন। কিভাবে রিসিভ করবেন সমস্ত কিছু কোম্পানির সঙ্গে ওদের কথা হয়ে গেছিলো, এবং সেই পর্যটকদের সঙ্গে ওনার কথা হয়ে গেছিলো। তারা ওনার গাড়িতে ওঠেন। উনি কাল বিলম্ব না করে ওনাদেরকে নিয়ে সোজা রওনা দেন বুদ্ধগয়ার উদ্দেশ্যে। মাঝখানে যখন ওনারা গাড়িতে উঠেছেন ওইটুকু টাইমে শুধু ওনারা লাঞ্চ করবে, তখন 11টা বাজে সকাল। কলকাতায় ভজহরি মান্নার নাম ওরা খুব শুনেছিল, বিখ্যাত। তো সেখানে বসে ওরা খাওয়া দাওয়া করে। তো এই জায়গাটারই নাম নিলাম কারণ এখানে প্রচুর লোক আসে, আশা করি এটাতে ওনার কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া করে ওই যে গাড়িতে ওঠে তারা একদম সোজা বুদ্ধগয়ার উদ্দেশ্যে রওনা দেন। তো বুদ্ধগয়া যখন ওনারা পৌঁছন তখন প্রায় রাত হয়ে গেছে। সেখানে রাত প্রায় 9টা, 9:30 বাজে। ওনারা পৌঁছন, ওনাদেরকে ড্রপ করেন,
ওনারা যেখানে ওদের অ্যালটমেন্ট করা ছিল সেখানে ওনারা যান সব কিছু। এরপর যেটা হয়, উনি সেখানে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিয়েছিলেন এবং ওনার প্ল্যান ছিল ওই রাতের বেলায় উনি গাড়ি নিয়ে ব্যাক করবেন। দুটো কারণ ছিল, উনি সময় নষ্ট করতে চাননি। আর একটা বিষয় ছিল এখানে, উনি বলছেন এই বুদ্ধগয়া থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আসার পথে বিভিন্ন যে জায়গাগুলো পড়ে সেখানে বাস বা ট্রেন তো আছে, কিন্তু আমাদের এই কলকাতা শহরতলির মধ্যে এত অ্যাভেলেবেল না। ওখানে যারা পর্যটকরা যায় বা কোনো তাড়াহুড়োর মাথায় কেউ গেছে বা কিছু, তারা ওই ফিরতি গাড়িগুলোকে তারা ধরে, যে এই গাড়িগুলো করে তারা কলকাতার সাইডে বা ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের মধ্যে চলে আসবে। উনি বলছেন বুদ্ধগয়ার অ্যাকচুয়াল মন্দির প্রাঙ্গণ বা ওই অঞ্চলটা বাদ দিয়ে আরেকটু 5-6 কিলোমিটার এগিয়ে বা পিছিয়ে গেলে শুধু পাহাড় আর বিস্তীর্ণ মাঠ আর জঙ্গল, এটা হচ্ছে ওখানকার অবস্থা। তো সেখানে খুব বেশি অ্যাভেলেবেল নয়। তো ওখান থেকে বেরিয়ে আরেকটি জায়গা, সেই জায়গাটির নামও আমি নিচ্ছি না, সেখানে উনি বলছেন একটি বাজার মতন আছে এবং সেখানে সারি সারি পানের দোকান এবং ধাবা। তো পানের দোকানের লোকেদের একটা সাইড বিজনেস হচ্ছে, তারা ওনার নাম্বারও যেমন ওদের কাছে আছে, সেরকম যারা ড্রাইভাররা প্রায় ট্যুরিস্ট নিয়ে আসে যায় তাদের নাম্বার থাকে, তাদের সঙ্গে ওরা কানেক্টেড থাকে ভায়া ফোন। হঠাৎ করে কোনো ট্যুরিস্ট ওদের কাছে যখন আসে এবং ওদের ওখানে লেখাই থাকে তো আমরা এখানে যাব, তো যারা ফিরতি গাড়িগুলো তাদের সঙ্গে বুকিং করে ওরা একটা পার্সেন্টেজ নেয় ড্রাইভারের কাছ থেকে বা ট্যুরিস্টের কাছ থেকে, এবং বাকিটা ড্রাইভার নেয় এবং তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়। তো উনি যখন রেস্ট করছিলেন তখন এরকম একজন পানওয়ালা ভদ্রলোক বা একটা দোকানদার ওনাকে ফোন করে, যে হিন্দিতে বলছেন যে আজকে ভাই তোর জন্য, খুব পরিচিত হয়ে গেছে, উনি বহুবার তো ট্যুরিস্ট নিয়ে যেহেতু যান, তোর জন্য একটা প্যাসেঞ্জার আছে, 2 জন প্যাসেঞ্জার, ওরা ওয়েস্ট বেঙ্গলেই যাচ্ছে, তুই এসছিস সেখানে, তুই যখন ফিরবি ওদেরকে নিয়ে ব্যাক করিস। এবার ওনারা যে যাচ্ছেন আসছে সমস্তটা ওদের সঙ্গে যেহেতু কন্ট্যাক্ট থাকে ওরা জানতে পারে কে কখন আসছে যাচ্ছে। তো ওটা ওদের একটা সাইড বিজনেস, গাড়ি ঠিক করে দেওয়া লোকেদের। উনি বললেন ঠিক আছে, টাকা পয়সা দরদাম করে পুষিয়ে যায়। রাত্রির 1টা নাগাদ যদি খুব ভুল না করি উনি সেই পানের দোকানের সামনে আসেন এবং সেখানে তার প্যাসেঞ্জারদের দেখতে পান। ওনারা কথা বলেন এবং জানা যায় ওয়েস্ট বেঙ্গলের একদম হুগলির জেলার একটা জায়গাটির নাম উনি আমাকে বিশেষভাবে বলেছেন নাম না নিতে কোনো জায়গার, আমি সবটাই আমি নাম নিচ্ছি না, পুরোটাই আমি স্টপ করে নিচ্ছি। সেখানে ওরা আসছেন, ওরা যান যে আমরা এখানে যাব এবং টাকা পয়সা ওনাদের সঙ্গে একদম পুষিয়ে যায়। তারা গাড়িতে উঠেছেন, উঠে কথাবার্তা বলছেন এরম জায়গায় নামাবে বা কিছু, এবং ওই টাইমটা উনি একটু চাটা পান বিড়ি এগুলো নিচ্ছেন, কারণ সিগারেটটা উনি খান। আর মাঝে মাঝে অনেকটা যেহেতু লং উনি গাড়ি চালাবেন, অলরেডি এতটা সারাদিন এতটা জার্নি করে বুদ্ধগয়া এসছেন, ওখান থেকে উনি ব্যাক করছেন, তো সিগারেট বা যা ওনার লাগে টুকটাক খাবার জিনিস উনি গাড়িতে নিয়ে নিচ্ছিলেন। এই রকম সময় হঠাৎ করেই একজন বেশ অঘরী সাধু, উনি বলছেন ওই এরিয়াটার থেকে বুদ্ধগয়া ক্রস করে ওই এরিয়াটার মধ্যে প্রচুর 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 অঘরী সাধুদের আখড়া আছে, প্রায় 10 একর 5 একর জমি নিয়ে একটা আখড়া, সেখানে প্রচুর অঘরীরা বাস করেন। তো ওনারা নাকি অনেক সিদ্ধ হন, ওদেরকে সবাই একটু ভয় করেও চলে, কখন কি অভিশাপ দেবে, কখন কি করবে, এরকম ওখানকার লোকেদের অঘরীদের ওপর একটা ভয়ও আছে, কিন্তু শ্রদ্ধা কাম ভয় সব কিছু আছে। হঠাৎ করে সেই অঘরী সাধু অত রাত্রেবেলা এসে তখন এই প্যাসেঞ্জাররা উঠে পড়েছেন, তাদের জিনিসপত্রও গাড়িতে তুলে নিয়েছেন। হঠাৎ করে গাড়ির ডিকি দরজাটা খুলে চল, হিন্দিতে বলছেন, আমাকে পৌঁছে দিবি, একটা জায়গার নাম বললেন, সেটা ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের প্রায় অনেকটাই আগে, আমাকে ওখানে নামিয়ে দিবি। উনি বললেন এভাবে কী করে নামাবো, আমার সঙ্গে এনাদের কথা হয়ে গেছে, এনাদের নামাচ্ছি, তো এনারা যখন আমাকে বুক করে নিয়েছেন এনাদের পারমিশন ছাড়া তো আমি নামাতে পারবো না। তো উনি বললেন কিভাবে এভাবে করব। তো প্রথমে ওই পানওয়ালা ইশারা করেন যে একে নিয়ে নে, যেখানে নামাতে বলছি নামিয়ে নে, সামনে তোর পাশে বসে চলে যাবে, ওরা পেছনে বসে আছে থাক, ইনি তোর পাশে বসে চলে যাবেন, এর সঙ্গে বেশি কথাবার্তা এদের সঙ্গে তর্ক বিতর্কে যাস না।
প্রবলেম হতে পারে। উনি বলছেন ঠিক আছে পৌঁছে দেবো, অসুবিধা নেই, আমাকে কিন্তু আমার ন্যায্য ভাড়া দিতে হবে। ভাড়া দেবে তো সাধু বাবা? বলে মাথা খারাপ নাকি, এদের থেকে ভাড়াটা চাস না বাবা, তোকে অভিশাপ না দেয়, সাপসাপান্ত না করে, এটাই অনেক, নিয়ে যা, পৌঁছে দিবি। তো ওনার সঙ্গে ওই ওনার যে পানওয়ালা বন্ধু, যার সোর্সে উনি প্যাসেঞ্জারদের তুলছিলেন আর কি, তার সঙ্গে ওনার একটু কথা কাটাকাটি হয় খুব হালকার মধ্যে, যে না, টাকা না দিলে আমি কিন্তু ওনাকে নিয়ে যেতে পারবো না, কেটে এটা আমার প্রফেশন, আমি এত কষ্ট করে কলকাতা থেকে এসেছি, গাড়ি নিয়ে প্যাসেঞ্জার তুলছি নামাচ্ছি, এটা আমার কাজ, আমার গাড়ির তেলেরও একটা ভাড়া আছে, আমার পরিশ্রমও আছে, আমি এভাবে বিনা পয়সা আমি ওনাকে পার করতে পারবো না, অসুবিধা আছে আমার। তো এটা কিন্তু সাধু বাবা শুনছিলেন এবং মনে মনে বোধহয় উনি অসন্তুষ্ট হচ্ছিলেন। হিন্দিতে কথা বলছে, সাধু বাবা পরিষ্কার বুঝতে পারছে কি বলছে এরা। তো অনেকক্ষণ ধরে উনি বলেন, উনি রাজি করাতে থাকেন আমাদের ড্রাইভার এই দাদাকে, যে না না, একদম টাকা পয়সা চাওয়ার ঝামেলা চাস না, এদের সঙ্গে ঝামেলায় জড়াসি না, কোনো রকমের গাড়িতে নে, যেখানে বলছে নামিয়ে দিয়ে ঝামেলা মিটিয়ে দে, কোনো ঝামেলায় যাস না। কিন্তু উনিও অনড়, না, আমি ওনাকে গাড়িতে তুলবো তখনই যখন উনি আমার প্রাপ্য ভাড়া দেবেন, আদারওয়াইজ আমি তুলব না। তো এরকম কিছুক্ষণ কথা কাটাকাটি, একটু মনোমালিন্য চলতে থাকে। মনোমালিন্য মানে ওনার পানওয়ালার সঙ্গে ওনার প্রবলেম না, পানওয়ালা ওনাকে অ্যাকচুয়ালি সাধুকে ভয় পাচ্ছেন, বলছে ইনি গুরুজি টাইপের আছেন, এরা প্রচুর বলে গুরুজি আমার মাথায় থাকুন, তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু আমি টাকা ছাড়া যাব না। তো এইসব কথাতেই উনি বলেন তাহলে তুই নিজে কথা বলে নে, পানওয়ালা তো খুব ভয় পাচ্ছে। উনি বলেন যে এরা আমার ভাষা বুঝবে কি না আমি জানি না, তুমি তোমার ভাষায় ওদেরকে বলে দাও। তো উনি ওনার ভাষায়, বেশ পানওয়ালা ভদ্রলোক বেশ ভয়ে ভয়ে অঘরীকে বলেন যে বাবা আপনি কি কে ভাড়া দেবেন, এই ভাড়া চাইছে। তখন উনি বেশ হুঙ্কার নিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ দে দেগা, এরকম করে দিয়ে গাড়ির সামনের সিটে উঠে বসে পড়ে। একটা সঙ্গে তার একটা ঝোলা ছিল, আর চেহারাও বেশ দশাসই চেহারা। উনি বলেন ঠিক আছে, টাকা যখন দেবে কথা বাড়িয়ে লাভ নেই, চলুক। উনি এবার গাড়ি স্টার্ট করেন। গাড়ি যখন স্টার্ট করেন ততক্ষণ ঠিকই আছে, গাড়ি চলছে মাঝরাতে, রাতের অন্ধকার ভেঙে গাড়ি সোজা চলছে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের দিকে মুখ করে গাড়ি যাচ্ছে। ওয়েস্ট বর্ডারে যে আগের জায়গাটা, মানে যেখান থেকে আমাদের বেঙ্গল শুরু হচ্ছে, তার অনেকটা আগে একটা জায়গা উনি বলেছিলেন সেখানে উনি নামবেন, কিন্তু যেখানে নামবেন বলেছিলেন তারও অনেকটা আগে, এতক্ষণ রাস্তায় কিন্তু উনি ঘুমাচ্ছিলেন, তারও অনেকটা আগে ওনার ঘুম ভেঙে যায়, বলেন আমি এখানেই নামবো। উনি বলেন আপনি তো বললেন ওখানে নামবেন, সেটা তো আরও দূর, আপনার অসুবিধা হবে এত রাত্রে যেতে। উনি বলেন না আমি এখানেই নামবো, ওটা আমি বলেছিলাম কিন্তু আমি এখানে নামবো। বলে আচ্ছা ঠিক আছে আপনার মর্জি। তো মর্জি, উনি তখনও টাকা চাননি, উনি গাড়ি থেকে বেরিয়ে জাস্ট ওনার ঝোলা থেকে দুটো 500 টাকার নোট, ওনার গাড়ির যে জায়গাটায় আমরা ঠাকুরের ছবি টবি রাখি ঠিক ওই জায়গাটায় দুটো 500 টাকার নোট, ওরা হাতেও দেন না, বেশ রাগের মধ্যে ওটানভাবে ফেলে উনি চলে যান। উনি দেখেন ঠিক আছে যেমনভাবেই দিক, হাতে দিক বা গাড়ির মধ্যে রেখে দিক, দিয়ে তো গেছে, উনি টাকাটাকে যত্ন করে রেখে দেন, রেখে আবার গাড়ি চালাতে শুরু করেন। সমস্যা শুরু হয় এবার থেকে। উনি গাড়ি চালাচ্ছেন, পেছনের প্যাসেঞ্জাররা যথারীতি তারা ঘুমে কাতর, বারবার ঘুমোচ্ছেন উঠছেন। একটা অদ্ভুত পচা গন্ধ ওনার নাকে আসতে থাকে, একদম কোনো ছোট পশু পাখি বা কোনো প্রাণী মারা গেলে একটা যেমন একটা পচা বিটকেল গন্ধ আসে, একটা বিচ্ছিরি গন্ধ ওনার নাকে আসা শুরু হয়। আস্তে আস্তে যতটা এগোতে থাকেন, অন্ধকার ভেদ করে উনি এগিয়ে যাচ্ছেন, গন্ধ যেন তত বাড়ছে। উনি বাধ্য হয়ে ওনার প্যাসেঞ্জারদের জিজ্ঞেস করলেন আচ্ছা আপনারা গন্ধ পাচ্ছেন, এরকম একটা পচা গন্ধ? তারা বললেন না বাবা আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। তারা বেশ বয়স্ক মানুষ ছিলেন। বললাম আচ্ছা আমি তো পাচ্ছি, কি জানি বাবা আমারই হয়তো নাকে কোনো সমস্যা। কিন্তু যত গাড়ি এগোতে লাগলো, রাতটা শেষ হয়ে ভোরের দিকে এগোচ্ছে, গন্ধ যেন তীব্রতা বাড়ছে, গন্ধের তীব্রতায় উনি থাকতে পারছেন না। তো ওয়েস্ট বেঙ্গলের বর্ডার তখন আসতে প্রায় দেরি, প্রায় বর্ডার অনেকটাই দূর আছে, বর্ডার ঢুকবে এরকম সময়। উনি বুঝতে পারছেন না কিসে কি হচ্ছে। এরপরে একটা অদ্ভুত জিনিস,
ওনার স্ত্রী এবং মা বাবা কী করে, যেহেতু উনি গাড়ি চালান এবং গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা যারা আগের ঘটনাগুলো শুনেছেন, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিপদে পড়েছেন এর আগেও, তো তারা সবসময় দুশ্চিন্তা করেন। 1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর ওনার স্ত্রী বা ছেলে ওনাকে ফোন করে, জিজ্ঞেস করে কোথায় আছো, খেয়েছো কিনা, ওনার খবর নেয়। তো সেদিনও সারাদিনে ওভাবে 2 ঘন্টা অন্তর অন্তর তারা ফোনও করেছে, খবর নিয়েছে, সেদিনও সব কিছু। কিন্তু সাধু বাবা নেমে যাওয়ার পর থেকেই যতবারই স্ত্রী মা বাবার ফোন আসছে অত রাত্রে, তারা চিন্তা করছে ছেলে গাড়ি নিয়ে ফিরছে অত রাত্রে। কথা বলতে 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 তখন স্ত্রীর সঙ্গে হঠাৎই কোনো কারণ ছাড়াই শুধু জিজ্ঞেস করছেন তুমি কত দূর এসছো, খাওয়া দাওয়া করেছো কিনা, রাত্রে ডিনার করেছো কিনা, সব কিছু। উনি অদ্ভুতভাবে নিজের রাগে কোনো কন্ট্রোল করতে না পেরে বিভৎসভাবে স্ত্রীকে ভৎসনা করা শুরু করেন। স্ত্রী অবাক হয়ে যান যে স্বামী 20 বছর হলো বিয়ে হয়ে গেছে, আমাকে কোনোদিন জোরে কথা বলেনি, সে এইভাবে কথা বলছে কেন। স্ত্রীও রেগে যান এবং দুজনের মধ্যে শুরু হয় তুমুল অশান্তি। ফোন ওনার এক হাতে স্টিয়ারিং, এক হাতে ফোন, এবং ফোনেতে তুমুল অশান্তি হচ্ছে। স্ত্রীর সঙ্গে অশান্তি হতে হতে ভোর হয়ে যায়। উনি ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে তখন ঢুকেও গেছেন, দিনের আলো এসেছে, ফুটে উঠেছে। পেছনে যারা বসে আছেন তারা তো মানে তাজ্জব হয়ে একে অপরের দিকে তাকাচ্ছেন যে বাবা ড্রাইভার দাদা ঝগড়া করতে করতে যাচ্ছে বাড়িতে। সে ঝগড়া মানে উনি বলছেন এমন ঝগড়া যে কানে আঙুল দিতে হবে, কিন্তু ওনার না সেই মানসিক যেন ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ওনার মাথা কাজ করছে না, পেছনে দুজন অচেনা লোক বসে আছে, তারা ওনার প্যাসেঞ্জার, কি তাদের একটা ওনার প্রতি ভাবমূর্তি তৈরি হবে বা কিছু, কোনো কিছুই ওনার মাথায় নেই, কোনো কারণ নেই, সামান্য কোনো কারণ নেই, শুধু অকারণে ঝগড়া হয়ে যাচ্ছে এবং ওনার ঝগড়ায় কোনো কন্ট্রোল নেই। উনিও অশান্তি চিৎকার করছেন, স্ত্রীকে ভৎসনা করছেন, স্ত্রীও অপরপক্ষে ওনাকে ভৎসনা করছেন। তো এই যখন জিনিস চলতে থাকে, জিনিসটা এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয়, ওনার বাবা মাও ফোনে ধরেন যে কি হচ্ছে, এত চিৎকার কেন, কারণ ওনারা এগুলোর সঙ্গে অভ্যস্ত নন। তারা যখন ফোন করে তাদের সঙ্গেও মানে যেভাবে জীবনে কোনোদিন উনি মা বাবার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলেন না, তিনি যা তা করে মা বাবাকে অপমান করছেন। মা বাবা ভাবছেন ছেলের মাথা খারাপ হয়ে গেল নাকি। তারাও ছেলেকে ক্রমাগত ভৎসনা করে, তিনিও ভৎসনা করছেন। চিৎকার চেঁচামেচি তুঙ্গে উঠল যখন এই ভদ্রমহিলা যারা বসেছিল, ততক্ষণ তো ফোনে ঝগড়াঝাটি চলছে। জাস্ট ওদের এসে যায়, ডেস্টিনেশনে ওদেরকে নামিয়ে দেওয়া হয়, তারা পেমেন্ট মিটিয়ে দিয়ে যেই এবার উনি গাড়ি ছাড়লেন, এবার উনি ফোনটাকে স্পিকারে দিয়ে দিলেন। স্পিকারে ফোনটা রেখে সামনেতে স্ট্যান্ডে এবার গাড়ি চালাচ্ছেন আর তুমুল উনি ঝগড়া করছেন, ওনার দিক বিদিক জ্ঞান শূন্য। এবং উনি যখন টাকা নিচ্ছিলেন, রিসিভ করছিলেন, তারা গাড়ি থেকে নামছিলেন, মালপত্র নিয়ে, তখনও কিন্তু ঝগড়া চলছে, উনি কিন্তু এক মুহূর্ত থামেননি। এত চেঁচামেচি নাকি অশান্তি চরমে উঠেছিল, পাড়ার লোকেরা নাকি বেরিয়ে এসেছিল বাড়িতে। তারপর যখন উনি বাড়িতে আসেন, বাড়িতে ঢুকে প্রচণ্ড ভাঙচুর চেঁচামেচি, বাড়ির সামনে লোক জড়ো হয়ে যায়। এখানে কি কোনো খুনোখুনি হয়ে যাবে নাকি, এ কি মারাত্মক অবস্থা। এই পরিবারটার তো এরকম দৃশ্য পাড়ার লোকেরাও কেউ দেখেনি, এরা খুবই শান্তপ্রিয় একটা পরিবার। এই রকম অশান্তি চলতে চলতে হঠাৎ ওনার এক বন্ধু আসেন বা ওনাকে খবর দিয়েছিল যে কোনো কারণে, বাড়ির লোক বা পাড়ার লোকেরা, তারা এসে ওনাকে মানে উনি প্রায় মাকে বাবাকে মারতে যান, তো যান স্ত্রীকে, মানে সাংঘাতিক অবস্থা। তো ওনাকে কোনো রকমে ধরে সরিয়ে নিয়ে এসে বাড়িঘরে ভাঙচুর শুরু হয়ে গেছে। ওনাকে মাথায় জল টল ঢেলে ওনাকে জল খাইয়ে ওরা ধাতস্থ করে। এই ধাতস্থ করার পর ওনার মনে আরে আমাকে তো গাড়ি সার্ভিসিং করাচ্ছিল, আচ্ছা আমার প্যাসেঞ্জার আমায় কত টাকা দিলে আমি গুনলাম না তো, মানে ওনার কোনো সেন্সই কাজ করছিল না যে কি হয়ে গেছে। উনি যখন ওই বন্ধুকে নিয়ে গাড়ি নিয়ে ওই রকম রাগের চোটে গাড়ি নিয়ে আবার বেরোলেন সার্ভিসিং করার উদ্দেশ্যে। সার্ভিসিং করতে গিয়ে উনি একটা জিনিস ওনার চোখে পড়ে যে গাড়ির দরজা এবং যেখানে সাধু বাবা বসেছিলেন সে সিটের মাঝখানের যে জায়গাটা থাকে, সেখানে একটা ছোট্ট কালো কাপড়ের টুকরো পড়ে আছে, আর সেখান থেকে বোটকা এত বাজে গন্ধ বেরোচ্ছে, টোটাল গাড়িতেই গন্ধ ভরে গেছে। তো ওনার ওই যে সার্ভিসিং করছিলেন তিনি একজন মুসলিম ভাই ছিলেন, তিনি বললেন খুলে দেখুন তো। তিনি আবার ভিডিও করেছেন, ফটোও তুলেছেন এই বস্তুটার। খুলে দেখে মরা পাখির মাথা থেকে লেবু, তাতে নানা রকম পেরেক বাঁধা এবং নানা রকম হাবিজাবি জড়িবুটি। সেই দেখে দেখেন এখান থেকে আর বিভিন্ন রকম ছোট ছোট হাড়, মনে হচ্ছে কোনো প্রাণীর হাড়,
তো সব নিয়ে পোঁটলাটা করা এবং ওই পোঁটলা থেকে বিকট গন্ধ আসছে। তো ওই মুসলিম বন্ধু তাদের ধর্ম অনুযায়ী কিছু মন্ত্র পাঠ করে এবং ওটাকে নিয়ে তারা ফেলে দেয় দূরে। তারপরে গাড়িটাতেও ভালো করে শুদ্ধ করে নেওয়া হয়। অদ্ভুত বিষয়, যেই এই এটা ফেলে দেওয়া হলো, গাড়িতে গঙ্গা জল দিয়ে দেওয়া হলো, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, মানে যেন সুইচ অন অফের মতন। ওনার আর কোনো রাগই নেই এবং ওনার সঙ্গে বাড়ির লোকেরা এতক্ষণে রাত থেকে মাঝরাত থেকে দিন সকাল 10টা অবধি কী নিয়ে ঝগড়াঝাটি হলো, কী নিয়ে তোলপাড় ভাঙচুর হলো বাড়ির মধ্যে, উনি মনেই করতে পারছেন না যে কারণটা কী কারণে আমরা চেঁচাচ্ছিলাম বা তারাই কেন চেঁচালো। তার থেকে বড় অবাক কাণ্ড একটা, উনি বলেছেন কোথাও যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি হয় কোনো পরিবারে বা বন্ধু বান্ধবে বা রাস্তাঘাটে, তাদের মুখের মধ্যে একটা ভাব থাকে। সেখানে একটা ভাঙচুর হয়ে গেছে বাড়িতে, বাইরের লোকেরা এসে গেছে, মানে মারাত্মক ব্যাপার। সেখানে উনি বাড়ি গিয়ে দেখছেন বাড়ির পরিবেশ একদম নর্মাল, তারা নিত্যদিনের মতন সব কিছু করছেন, বা পাড়ার লোকেরা অবাক হয়ে দেখছে তারা ডেইলি যেমন তাদের রুটিন সে অনুযায়ী চলছে, কারোর প্রতি কোনো রাগ নেই। উনিও এলেন, ওনাকে খাবার দিচ্ছে, উনি টিভি খুলে বসছেন, কথা বলছেন, কারোর কোনো, এবং কেউই ঝগড়ার কি মোটিভ কি কিছু মনে করতে পারছে না। বাড়ির প্রত্যেকের মুখ নর্মাল, কোনো রকম অশান্তির চিহ্ন নেই, যেন মনে হচ্ছে কেউ ম্যাজিক করে সব কিছু ভ্যানিশ করে দিয়েছে। বলে এই দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করবে না। পাড়ার লোকেরা ওনাকে ডেকে বলছেন যে ওনার ডাক নাম দিয়ে, যে বাবা তোদের এত ঝগড়াঝাটি হলো, তার মধ্যে প্রায় থানা পুলিশ হওয়ার মতন ব্যাপার, সেখানে তোদের এত নর্মাল, কারোর মুখেই তো কিছু না, তোর মা বাবাও হাসছেন, নিত্যদিনের কাজকর্ম করছেন, স্ত্রীর মুখে একদম নর্মাল, কোনো কিছু নেই, তোরা কি হলো, তোদের কি মানে ইচ্ছা করে করছিলিস নাকি, না কোনো কি প্র্যাঙ্ক ছিল এটা নাকি? তখন বলো বুঝতে পারলাম না, এরম আমার গাড়িতে ফেলেছিল, তারপর থেকে বলো আচ্ছা তাহলে। তো উনি একটা প্রশ্ন রেখে গেছেন, তারপর থেকে সব কিছু নর্মাল, আর কোনোদিনই এখন অবধি কিছু হয়নি, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আর কোনোদিনই ওনাদের কিছু না হয়, ওনারা ভালো থাকুন। উনি প্রশ্নটা এটা রাখলেন, আমার কাছে উনি বলছেন সব থেকে অবাক লাগছে যে টাকা চেয়েছিলাম বলেই কি সাধুবাবু ওই পোঁটলাটা ফেলে দিয়ে গেলেন, নাকি ওনার ঝোলা থেকে টাকা বার করতে গিয়ে আনইনটেনশনালি ওটা পড়ে গেছে। উনি হয়তো ওটা অন্য কোথাও দিতে যাচ্ছিলেন, ওটা ওনার ব্যাগ থেকে পড়ে গিয়ে ওখানে পড়েছে। কিন্তু ওনাদের যা দিব্য দৃষ্টি থাকে, এরকম ভুল ওদের হয় না, কোনো কিছু পড়লে ওরা তো সব দেখতেও পায়। তো গাড়িতে আলো জ্বলেছিল যখন উনি টাকা বার করছেন বা কিছু নামছেন, তো জিনিসটা পড়ে গেল, বেশ অনেকটা মোটা পোঁটলা, উনি বুঝতে পারলেন না, নাকি সত্যি সত্যি বুঝতে পারেননি, ইচ্ছা করে ফেলেননি, এটা ওনার কাছে একটা বিশাল বড় প্রশ্ন। নাকি উনি টাকা চেয়েছিলেন বলে প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছিলেন, এই উত্তর ওনার অজানা, এই উত্তর উনি পাননি। তবে ওটার মধ্যে যে কিছু ছিল, তার জন্যই যে ওনার পরিবারে, যেটা কোনোদিন হয় না, জন্ম থেকে আজ অবধি হয়নি, এবং ওনার স্ত্রীর সঙ্গে 20 বছরের বিবাহিত জীবনে একটা জোরে কথা একে অপরকে ওনারা বলেননি, সেখানে এরকম অনভিপ্রেত ঘটনা, যদি কিছুই কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু না হয়ে থাকে, তাহলে কি? এই প্রশ্ন উনি রেখে গেছেন, যেটা স্বাভাবিক ঘটনা কেমন করে হতে পারে। এই প্রশ্ন বন্ধুরা আমি তোমাদের কাছেও রেখে গেলাম ওনার হয়ে, তোমরা জানিও যে এটা সত্যি কি খুব স্বাভাবিক ঘটনা, একটা শান্তপ্রিয় পরিবার হঠাৎ করে বিনা কারণে এভাবে রেগে গিয়ে এরকম মানে ভাঙচুরের সিচুয়েশান, পাড়ার লোক জড়ো হয়ে গেলে এরকম, বা কোনো কারণই তাদের মনে পড়ছে না কেন তারা ঝগড়া করছিল, কেন তারা লড়াই করছিল। এটা কি সত্যি অদ্ভুত না? প্রশ্ন রেখে গেলাম তোমাদের কাছে। কমেন্ট বক্স সেকশন আজকে রাখছি না বন্ধুরা, আবার ফিরে আসবো আগামী পর্বে। শুভরাত্রি।